একটা নয় দুটো নয় একেবারে 93 জনকে খুন করেছেন। তার প্রতিটা শিকার ছিল এক নতুন আতঙ্ক, প্রতিটা অপরাধ ছিল এক নতুন অধ্যায়। ভাবুন তো, একজন মানুষ একাই হত্যা করেছেন 93 জনকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা দুটো নয়, পুরো 93টি প্রাণ কেড়ে নিয়েছে। এমন নৃশংসতা শুনলে কল্পনাও ঠাঁই হয় না, কিন্তু বাস্তবে তার কাহিনী ইতিহাসের সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলারদের তালিকায় 1 নম্বরে। তার নাম শুনলে এখনো কেঁপে ওঠে গোটা আমেরিকা। কে এই সিরিয়াল কিলার? কিভাবে বছরের পর বছর ধরে একের পর এক খুন করে গেলেন ধরা ছোঁয়ার বাইরে থেকে, যার অপরাধের তালিকা শুনলে আপনারা শিউরে উঠবেন। সে কি জন্মগতভাবে খুনি ছিল, নাকি পরিস্থিতি তাকে এমনটা বানিয়েছে? তাকে জীবনের অর্ধেকেরও বেশি সময় জেল খাটতে হয়েছিল এবং তার জীবনটা শুরু করেন অপরাধ ও খুনের মাধ্যমে। তার নাকি কিশোর বয়স থেকে দৃষ্টিভঙ্গি ছিল খুন করা ও বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত থাকা। খুন ধর্ষণে ছিল নাকি তার একমাত্র পেশা। তিনি ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার, যার নিষ্ঠুরতার গল্প শুনলে শরীর কেঁপে ওঠে। আজ আমরা জানবো কিভাবে এক সিরিয়াল কিলার বদলে দিল গোটা তদন্তের মোড় আর উন্মোচিত করলো আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিভীষিকাময় খুনির মুখ। কারা ছিল তার শিকার, আর শেষ পর্যন্ত কিভাবে বা সামনে এলো তার ভয়ানক স্বীকারোক্তি। আমরা জানবো সেই রহস্যময় খুনির গল্প, যিনি নিজে স্বীকার করেছেন 93টি খুনের দায়। Road leading up to the hotel, and I just a lot of bushes and brushes us beside the road. সালটা ছিল 1940, 7ই জুন। আমেরিকার রেড লস জর্জিয়া নামক এক রাজ্যে জন্মগ্রহণ করেন আমেরিকার কুখ্যাত সিরিয়াল কিলার স্যামুয়েল লিটল, যার আসল নাম ছিল স্যামুয়েল ম্যাকডোয়েলস। তবে আমেরিকায় তিনি স্যামুয়েল লিটল নামেই পরিচিত। তার মা বেসি মে লিটল একজন কিশোরী পতিতা ছিলেন। কর্তৃপক্ষ বিশ্বাস করেন যে তার মা জেলে থাকাকালীন লিটলকে জন্ম দিয়েছিলেন। লিটলের জন্মের পর থেকে আদমশুমারিতে বলা হয়েছে যে তার মা বেসি মে একজন দাসী হিসেবে কাজ করতেন এবং তার বাবা ছিলেন 19 বছর বয়সী পল ম্যাকডোয়েলস। লিটলের জন্মের পরেই তার পরিবার আমেরিকার ওহাইওর লরেনে চলে যায়, যেখানে লিটল তার দাদির কাছে লালিত পালিত হয় এবং তিনি সেখানে হারথন জুনিয়র হাই স্কুলে পড়াশোনা করেন। ছোটবেলা থেকে তার জীবন ছিল অপরাধে পরিপূর্ণ। স্কুলে ঠিকমতো পড়াশোনা করতো না, স্কুলে অন্যদের উপর অন্যায় অত্যাচার করত, মারপিট, মাস্তানি, বিভিন্ন অপরাধের জন্য তাকে শেষ পর্যন্ত স্কুলও ছাড়তে হয়। এরপর শুরু হয় চুরি, মাদক, ছোটখাটো অপরাধ, আর এই সব ছিল তার জীবনের নিত্যদিনের সঙ্গী। লিটলের অপরাধ জীবন শুরু হয় 1950-এর দশকে, যখন সে কিশোর ছিল। 1956 সালে মাত্র 16 বছর বয়সে নেব্রাস্কা ওহামায় শহরে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে সে প্রথম ধরা পড়ে। এই অপরাধের জন্য তাকে কিশোর অপরাধের জন্য নির্ধারিত একটি প্রতিষ্ঠানে রাখা হয়। কিশোর থেকে সে চুরি, দোকানপাট, লুট, জালিয়াতি এবং এই ধরনের ছোটখাটো অপরাধে জড়িত ছিল। সেই সময় তার মায়ের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। তার মা কোথায় ছিলেন তা স্পষ্ট জানাও ছিল না। এবং এরপর 1960-এর দশকের শেষের দিকে লিটল তার মায়ের সাথে থাকার জন্য ফ্লোরিডায় চলে যায়। লিটল তার মায়ের সাথে ফ্লোরিডায় থাকার পর তার জীবন আরো বেশি অস্থির হয়ে ওঠে এবং সেই সময় বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েন। ফ্লোরিডা থেকে চলে আসার পর লিটল নিজে আর কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করেননি এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন। আর এই ভবঘুরে জীবন তাকে আরো বেশি করে অপরাধমূলক কাজকর্মের দিকে ঠেলে দেয়। প্রায় 8টি রাজ্যে মাদক অবস্থায় গাড়ি চালানো, জালিয়াতি, দোকানপাট চুরি, ডাকাতি, তীব্র আক্রমণ এবং ধর্ষণের মতো অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হয়। লিটল তার ভ্রমণের সময় বিভিন্ন পেশায় কাজকর্ম করতেন, যেমন কবরস্থানের কর্মী, অ্যাম্বুলেন্সের পরিচালক, আর এই ধরনের কাজ তাকে সমাজের আরো দুর্বল এবং প্রান্তিক মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিত। ফলে তার শিকারদের চিহ্নিত করতে খুব সহজ বলে মনে হতো। তবে এখানে একটা বিষয় জানা দরকার, লিটল নাকি জেলে থাকাকালীন বক্সিংও শুরু করেন এবং নিজেকে একজন প্রাক্তন পুরস্কারদাতা বক্সার হিসেবে উল্লেখ করেন। এরপর আসা যাক অপরাধ জগতে প্রবেশের পর কি কি করেছেন তিনি এবং কতজনকে হত্যা করেছেন ও কতবার তাকে গ্রেফতার করা হয়েছে। 1961 সালের আমেরিকার লোরেনের একটি আসবাবপত্রের দোকান ভাঙচুর করার অভিযোগে লিটলকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 1968 সালে তিনি মুক্তি পান এবং 1975 সালের মধ্যে চুরি, হামলা, ধর্ষণের চেষ্টা, জালিয়াতি এবং সরকারি কর্মকর্তাদের উপর আক্রমণ সহ অপরাধের জন্য তাকে 11টি রাজ্যে তাকে 26 বার গ্রেফতার করা হয়েছিল। স্যামুয়েল লিটল তার প্রথম হত্যার কথা স্বীকার করেন ইভন প্লেস নামে এক তরুণী, যাকে সে 1977 সালে
জর্জিয়ার ম্যাকনে শহরে হত্যা করেছিলেন। এখানে একটা কথা বললেই নয়, সেই সময় স্যামুয়েল লিটল ছিলেন আমেরিকার একজন ভয়ঙ্কর খুনি, যাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার। সে প্রায় 35 বছর ধরে নরহত্যা করে আসছিল। 1970 সাল থেকে 2005 পর্যন্ত ওই সময় এর মধ্যে সে প্রায় 93টা খুনের কথা স্বীকার করেছে, যার মধ্যে 60টি খুনের ঘটনা নিশ্চিত করা গেছে। যদিও লিটল অনেক পরে ধরা পড়ে, তার খুনের শুরুটা হয় 1970 সালের 31 ডিসেম্বর ফ্লোরিডার হোমস্টেড থেকে। মেরি জো ব্রসলি নামে 33 বছর বয়সী এক মহিলাকে খুন করে। লিটল নিজেই বলেছিলেন যে এই প্রথম খুন করার পর তার নাকি খুব ভালো লেগেছিল এবং সে এরপর থেকে নিয়মিত খুন করতে শুরু করে। একজন সাধারণ মানুষ কিভাবে বলে যে খুন করার পর তার খুব ভালো লেগেছিল? হ্যাঁ, একজন সিরিয়াল কিলারের পক্ষে এটাই সম্ভব। স্যামুয়েল লিটলের চালাকি ছিল সে এমন মানুষদের বেছে নিত যারা ছিল সমাজের চোখে সবচেয়ে দুর্বল, যাদের নিখোঁজ হলে বা মারা গেলে কেউ হয়তো বেশি খোঁজ নিত না। তবে তার শিকারদের বেশিরভাগই ছিলেন যাদের জীবন ছিল খুবই কঠিন। তারা এমন ভাবে জীবন কাটাতেন যে পুলিশ বা সমাজ তাদের তেমন গুরুত্ব দিত না। লিটল জানতো এ ধরনের মানুষের নিখোঁজ হওয়ার খবর বা তাদের মৃত্যুর পর তেমন কোনো তদন্ত হবে না, যেমন যৌনকর্মী, কারণ তারা সমাজের মূলধারার থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকতো। মাদক আসক্ত, যারা মদের নেশায় আসক্ত, তাদেরও সে টার্গেট করত। গৃহহীন, যাদের থাকার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না, যারা রাস্তায় জীবন কাটাতো, তারাও ছিল তার শিকার, কারণ এদের খোঁজ নেওয়ার মতো সেরকম কেউ থাকে না। বিচ্ছিন্ন জীবনযাপন, লিটলের শিকারের অনেকেই তাদের পরিবার থেকে দূরে বা সম্পর্কহীন জীবনযাপন করতেন। এতে তাদের নিখোঁজ হওয়ার খবর দেরিতে আসতো বা আসতোই না, আর এইসব মানুষই ছিল লিটলের শিকার। কিন্তু একটা প্রশ্ন সবার মনেই আসে, একজন মানুষ কেন এত খুন করত? লিটল কেন এত মানুষ খুন করত? এর কোনো সহজ উত্তর নেই, তবে তার কথা এবং মনোবিজ্ঞানীদের বিশ্লেষণ থেকে কিছু কারণ জানা যায়। লিটল নাকি নিজেকে একজন পাওয়ার কিলার মনে করতেন। লিটল মানুষকে খুন করত কারণ সে অন্যদের উপর ক্ষমতা দেখাতে চাইতো। সে দুর্বল মানুষগুলোকে মেরে তাদের উপর নিজের শক্তি প্রমাণ করত। খুন করে এক অদ্ভুত আনন্দ পাওয়া। এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও লিটল নিজেই স্বীকার করেছে যে মানুষ খুন করাই তার কাছে ছিল মাদকের মতো। সে বলতো প্রথম খুন করার পর সে এমন এক ধরনের আনন্দ পেয়েছিল যা আগে কখনো অনুভব করেনি। এই আনন্দটাই তাকে বারবার একই কাজ করতে উৎসাহ দিত। তবে মনোবিজ্ঞানীদের মতে লিটল সাইকোসেক্সুয়াল কিলার ছিল না, অর্থাৎ তার খুনের পিছনে সরাসরি যৌন তৃপ্তি ছিল না। তার কাছে খুন ছিল নাকি একটা থ্রিল, একটা অ্যাডভেঞ্চার। এই থ্রিল তাকে জীবনের একঘেয়েমি থেকে মুক্তি দিত না। তখন সে খুন করে মনের দিক থেকে এক ধরনের তৃপ্তি পেত, যা একজন সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। একজন সিরিয়াল কিলারের আরেকটা ভয়ঙ্কর দিক হলো তার শিকারদের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা মায়া না থাকে। আর এই মায়াহীনতা বা যার মধ্যে কোনো মায়া দয়া নেই, এইরকম একজন সাইকোপ্যাথ সমাজে কতটা ভয়ঙ্কর। একজন খুনি তার নিজের কাজকে কিভাবে ব্যাখ্যা করে, লিটলের ক্ষেত্রেও তাই। সে নিজের অপরাধগুলোকে সঠিক প্রমাণ করার জন্য কিছু অদ্ভুত যুক্তি দিত। জেলে থাকাকালীন যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি বলেছেন যে সে ঈশ্বরের পাঠানো একজন ঘাতক। সে বিশ্বাস করত যে সে যাদের খুন করেছে তাদের কষ্ট থেকে মুক্তি দিচ্ছে। এই ধরনের যুক্তি দিয়ে সে নিজের ভয়াবহ কাজগুলোকে নিজের কাছেই বৈধ বলে প্রমাণ করত। আর এটা তার মানসিক বিকৃতির অংশ ছিল, যেখানে সে নিজের পাপকে পুণ্য বলে চালিয়ে দিত। স্যামুয়েল লিটল কেন খুন করত? এর পেছনে কাজ করছে তার অত্যন্ত অসুস্থ মন, ক্ষমতা বিকৃত আনন্দ, অন্যের প্রতি চরম মায়াহীনতা এবং নিজের তৈরি করা মিথ্যা যুক্তি। এই সবকিছুর বিষাক্ত মিলেমিশে তাকে একজন সিরিয়াল কিলারে পরিণত করেছে। স্যামুয়েল লিটলের খুন করার পদ্ধতি ছিল প্রায় একই রকম, আর ওটাই ছিল তার নিজস্ব এক ব্র্যান্ড। সে সবসময় চেষ্টা করত শিকারের উপর কোনো অস্ত্রের চিহ্ন না রাখতে। তার শিকারের পদ্ধতি ছিল প্রথমে লিটল তার শিকারকে আক্রমণ করত, তারপর সে শিকারের মুখে বা মাথায় সজোরে ঘুষি মেরে বা আঘাত করে তাকে দুর্বল করে দিত, যাতে সে নিজেকে বাঁচাতে না পারে বা চিৎকার করতে না পারে। শিকার একবার দুর্বল বা অজ্ঞান হয়ে গেলে লিটল তার হাত দিয়ে বা কখনো কখনো অন্য কোনো জিনিস দিয়ে তার গলা চেপে ধরতো, ততক্ষণ পর্যন্ত গলা টিপে রাখতো যতক্ষণ না শিকার শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যেত। এক কথায় লিটলের মারার পদ্ধতি ছিল প্রতিটি শিকারকে শ্বাসরোধ করে মেরে ফেলা। এবার প্রশ্ন হচ্ছে, লিটল কেন এই পদ্ধতি বেছে নিয়েছিল? লিটলের এই বিশেষ পদ্ধতি বেছে নেওয়ার পিছনে ছিল তার নিজস্ব একটি চতুর পরিকল্পনা। এর প্রধান কারণ ছিল পুলিশকে ধোঁকা দেওয়া এবং প্রমাণ নষ্ট করা। যেহেতু স্যামুয়েল লিটল কোনো রকমের ছুরি, বন্দুক বা অন্য কোনো ধারালো অস্ত্র ব্যবহার করত না, তাই খুনের ঘটনাস্থলে বা মৃতদেহের আশেপাশে কোনো অস্ত্র পাওয়া যেত না। আর এটাই ছিল তার পুলিশকে বিভ্রান্ত করার একটি
কৌশল, আর যেটা পুলিশের পক্ষে তদন্ত করা কঠিন হয়ে যেত। যেহেতু তার শিকারদের বেশিরভাগই ছিলেন সমাজের দুর্বল শ্রেণীর নারী, যেমন মাদকাসক্ত যৌনকর্মী, যখন তাদের মৃতদেহ পাওয়া যেত তখন শ্বাসরোধের কারণে খুব একটা আঘাতের চিহ্ন থাকতো না। এর ফলে পুলিশ প্রায়শই ভাবতো যে তার হয়তো মাদকের অতিরিক্ত মাত্রায় সেবনের কারণে মারা গেছে, অথবা কোনো দুর্ঘটনা বা স্বাভাবিক অসুস্থতা তাদের মৃত্যু হয়েছে। আর এই রকম সুযোগেই কাজে লাগাতে লিটল শ্বাসরোধের কারণে দেহের বাইরে গুরুতর আঘাতের চিহ্ন না থাকা অনেক সময় ময়না তদন্তকারীরাও সঠিক কারণ বের করতে হিমশিম খেতেন। বিশেষ করে মৃতদেহ যদি অনেক পরে পাওয়া যেত বা পচে যেত তাহলে কারণ নির্ণয় করা কঠিন হয়ে পড়তো। আর এই কারণেই লিটল জেলে থাকাকালীন লস অ্যাঞ্জেলেসের পুলিশ তাকে দা চোক অ্যান্ড স্ট্রোক কিলার নামে চিনত, কারণ সে শ্বাসরোধ করে খুন করত। আর এই পদ্ধতি তাকে প্রায় 35টা বছর ধরাছোঁয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। বিভিন্ন রাজ্যে তার খুন করার ধরন একই রকম হলেও পুলিশ তার খুনের ঘটনাগুলির মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেত না, কারণ প্রতিটা মৃত্যুকেই আলাদা দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মৃত্যু বলে মনে করা হতো। এবং লিটল পরে যেভাবে ধরা পড়ে, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার লিটল যেভাবে বহু মানুষকে খুন করে আসছিল ধরাছোঁয়ার বাইরে থেকে, তার অপরাধের সংখ্যা এবং খুন করার ধরন দুটোই এতটাই অস্বাভাবিক ছিল যে তাকে চিহ্নিত করা খুবই কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত তাকে যেভাবে ধরা সম্ভব হয়েছিল, আর এর পেছনে প্রধান ভূমিকা ছিল আধুনিক ডিএনএ পরীক্ষা এবং একজন চক্ষুষ তদন্তকারীর অক্লান্ত পরিশ্রম। লিটল যেহেতু একজন ভবঘুরে সিরিয়াল কিলার ছিলেন, তিনি এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াতেন এবং সারা জীবন ছোটখাটো অপরাধে জড়িয়েছিলেন, যেমন চুরি, জালিয়াতি বা মাদক কেনা বেচা। আর এসব ছোটখাটো অপরাধের জন্য তিনি বারবার পুলিশের হাতে ধরা পড়তেন, কিন্তু কেউ গুণাক্ষর টেরও পেত না যে তিনি একজন বড় মাপের সিরিয়াল কিলার, যার নাম শুনলে গোটা আমেরিকা এখনো ভয় পায়। 2012 সালের সেপ্টেম্বরে লিটলকে আমেরিকার কেন্টাকির রাজ্যের লুইসভিল শহরের একটি গৃহহীন আশ্রয় কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ক্যালিফোর্নিয়াতে তার বিরুদ্ধে থাকা একটি মাদক সংক্রান্ত পুরনো অভিযোগের ভিত্তিতে। তখনও পুলিশ জানতো না যে তারা আসলে আমেরিকার সবচেয়ে বড় খুনিকে ধরেছে। ক্যালিফোর্নিয়া হস্তান্তর ও ডিএনএ সংগ্রহ এবং মাদক মামলার জন্য লিটলকে কেন্টাকি থেকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা হয়। আর এখানেই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে, যা তার অন্ধকার অতীতকে সামনে নিয়ে আসে। তবে এ বিষয়ে আমেরিকার পুলিশের একটি সাধারণ নিয়ম আছে, যে কোনো গুরুতর অপরাধের ডিএনএ নমুনা সংগ্রহ করা। সেই নিয়ম মেনেই পুলিশ লিটলের ডিএনএ নমুনা সংগ্রহ করে, আর এরপরে ডিএনএ নমুনাটি পুলিশের জাতীয় বেসে প্রবেশ করানো হয়। এই ডেটাবেস থেকে বিভিন্ন অপরাধের ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনাগুলো সংরক্ষিত থাকে। আর এখানেই এসে আসল মোড়। ডিএনএ ডেটাবেসে লিটলের নমুনা দেওয়ার পর একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। লিটলের ডিএনএ লস অ্যাঞ্জেলেসে 1987 সাল থেকে 1989 সালের মধ্যে ঘটে যাওয়া 3টি অমীমাংসিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনার মধ্যে হুবহু মিলে যায়। আর এই 3টি খুনের শিকার ছিল লিন্ডা অ্যালফোর্ড, গুয়াডালুপ ডুয়ার্ডে এবং অ্যাড্রে নেলসন এভারেট। তাদের সবাইকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এত বছর ধরে এই খুনগুলোর কোনো কিনারা হচ্ছিল না, কারণ সেগুলো ছিল কোল্ড কেস, অমীমাংসিত পুরনো মামলা বা বহু বছর ধরে পড়েছিল। তারপর 2014 সালে ডিএনএ এর অকাট্য প্রমাণের ভিত্তিতে পুলিশ স্যামুয়েল লিটলের বিরুদ্ধে এই 3টি খুনের অভিযোগ দায়ের করে এবং 2014 সালে আদালত তাকে এই 3টি হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করে এবং তাকে প্যারোলের কোনো সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর মানে হলো তাকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। এরপর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পরও লিটলের গল্প শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছিল। জেলের ভিতরে সে এমন কিছু করতে শুরু করে যা পুলিশকে হতবাক করে দেয়। জেলে থাকাকালীন লিটলের সাথে টেক্সাস রেঞ্জার্স জেমস হল্যান্ড নামে একজন অভিজ্ঞ তদন্তকারী অফিসারের সাথে তার আলাপ হয়। ওই তদন্তকারী অফিসার নিয়মিত তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এই হল্যান্ড ছিলেন খুবই চৌকুশ এবং ধৈর্যশীল একজন তদন্তকারী। তিনি লিটলের সাথে এমন একটি বিশ্বাসযোগ্য ও ভরসার সম্পর্ক তৈরি করতে সক্ষম হন, যা একজন সাধারণ অপরাধীর সাথে তৈরি করা খুবই কঠিন। তারপর হল্যান্ডের এই জিজ্ঞাসাবাদ করার কৌশল লিটলকে কথা বলতে উৎসাহিত করে। এই জেমস হল্যান্ড ছিলেন টেক্সাস ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির একজন অভিজ্ঞ তদন্তকারী। তিনি টেক্সাস রেঞ্জার্স ইউনিটের সদস্য ছিলেন, যা আমেরিকার অন্যতম পুরনো এবং সম্মানিত আইন প্রয়োগকারী সংস্থা, এবং খুনিদের কাছ থেকে স্বীকারোক্তির আদায়ে তাদের বিশেষ দক্ষতা ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো লিটল হল্যান্ডের কাছে তার করা আরো অসংখ্য খুনের কথা স্বীকার করতে শুরু করে। লিটল বলেছিল সে আমেরিকার বিভিন্ন রাজ্যে অনেক মানুষকে হত্যা করছে এবং লিটল প্রায় 90টিরও বেশি খুনের কথা স্বীকার করে নেয়। সে বলেছিল এই
খুনগুলো 1970 সাল থেকে 2005 সালের মধ্যে আমেরিকার 19টিরও বেশি রাজ্যে ঘটিয়েছে। FBI তার স্বীকারোক্তিগুলো যাচাই করা শুরু করে এবং 60টিরও বেশি হত্যাকাণ্ডের সাথে তার যোগসূত্র প্রমাণ করতে সক্ষম হয়। FBI হলো আমেরিকার প্রধান গোয়েন্দা সংস্থা। তাদের কাজ অনেকটা CBI, ED, NSI এবং পুলিশের কিছু বড় বিভাগের মিলিত কাজের মতো। তবে লিটলের একটি অসাধারণ স্মৃতিশক্তি ছিল। সে তার শিকারদের মুখ, তারা কি পোশাক পরেছিল, কোথায় খুন করেছিল, কোথায় মৃতদেহ ফেলেছিল, সবকিছু বিস্তারিত বর্ণনা দিতে পারত এবং সেই বর্ণনাগুলি প্রায় এঁকেও দেখাতো সে। এবং লিটল তার কিছু শিকারদের ছবিও এঁকে দিয়েছেন যা পুলিশকে তার খুনের তদন্তগুলি করতে সাহায্য করত। আর এভাবেই লিটল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক খুনের আসামি বা সবচেয়ে বড় সিরিয়াল কিলার হিসেবে পরিচিত হয়। এবং লিটল তার জীবনের শেষ দিনগুলো ক্যালিফোর্নিয়ার জেলেই কাটিয়েছে। সে তখন জেলে থাকাকালীন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবশেষে 2020 সালের 30 ডিসেম্বর 80 বছর বয়সে স্যামুয়েল লিটল ক্যালিফোর্নিয়ার হাসপাতালে মারা যান। তার এই মৃত্যু ছিল এক ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি। স্যামুয়েল লিটলের এই ভয়ঙ্কর গল্পটি নিয়ে আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানান। তবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।